মাওলানা মোহাম্মদ মামুনুল হক, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা, আপনি আমাদের সময় দিয়েছেন। আমি আপনাকে নির্বাচন নিয়ে প্রশ্ন করতে চাই, যেহেতু মাত্রই নির্বাচনটা হলো। দেখা গেল যে বিএনপি নেতৃত্বাধীন জোট ২০০-র বেশি আসন পেয়েছে। এরকমটা মনে করা হলো, যেটাকে আসলে ১১ দলীয় জোট বা আ ১১ দলীয় জোট বা উম আ জামাতে ইসলামী নেতৃত্বাধীন যে জোট, আপনি যে জোটে ছিলেন, সেই জোট আসলে আ মনে হয়েছিল যে খুব তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে কোনো জায়গায়। সেটা আসলে হয় নাই। আমার এই প্রশ্নের আবার একটা ব্যক্তিগত আপনার কাছেও একটা প্রশ্ন রয়েছে। সেটা হচ্ছে যে ঢাকা ১৩ আসন, অর্থাৎ যে আসনটিতে আপনি লড়াই করেছেন, সেই আসনটা নিয়েও অনেক আগ্রহের জায়গা ছিল অনেকক্ষণ ধরে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে আপনি ২য় হয়েছেন। এইটার কারণ কি বলে আপনি মনে করেন? আপনি যদি ১ম এ জোটের ক্ষেত্রে আপনাদের পরাজয়, আর আপনারটাও যদি আপনি একটু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, এবার টক শোতে মামুনুল হক সাহেব এসে খুব জাড়লেন। নির্বাচন নিয়ে তিনি যে কথাগুলা বলেছে, উনার আসনে কিভাবে কারচুপি করা হয়েছে, বিস্তারিত আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। সম্মানিত দর্শক, মামুনুল হক সাহেব অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন। এবারে খালেদ মহিউদ্দিনের টক শোতে এসে সম্পূর্ণ কথা তুলে ধরলেন তিনি, যে নির্বাচনে কিরকম কারচুপি হয়েছে, কেন এরকম হলো, বিস্তারিত আমি উনার মুখ থেকেই শোনাচ্ছি। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দর্শক, চলেন আমরা সম্পূর্ণ কথাগুলো মামুনুল হক সাহেবের মুখ থেকেই শুনে আসি। জোটের বিষয়ে সত্য কথা বলতে আমার ব্যক্তিগত আগে থেকেই প্রেডিকশনটা এরকমই ছিল যে আমাদের জোট ক্ষমতায় যাবে না, হুম, হুম, তবে আরেকটু বেশি হুম, সিট পাওয়ার একটা আশাবাদ আমার ছিল, যে শতাধিক হুম। সিট হবে, এটা ছিল প্রত্যাশা। তো সেই হিসাবে আমি মনে করি যেই পরিমাণ সিট এসেছে সেটা একেবারে মানে অনেক বেশি প্রত্যাশার চেয়ে অনেক বেশি ফারাক হয়েছে, না, না। ব্যাপারটা এমন না, তবে কিছুটা ফারাক তো আছে, আর একটু বেশি প্রত্যাশা হুম, ছিল। আর আমার কনস্টিটিউয়েন্সির বিষয়টাই হলো যে আমার এটা তো আমার কাছে যথেষ্ট প্রুফ আছে এই বিষয়টার, যে আমার এখানটায় পরিকল্পিতভাবে টার্গেটকৃতভাবে একটা ইঞ্জিনিয়ারিংয়ের শিকার হয়েছে আমি। হুম, আর না হলে আমি এখানে মোটামুটি একটা ব্যবধানে হুম, বিজয়ী হওয়ার কথা, জনগণের হুম। যে ভোট সেই ভোটের মাধ্যমে। আপনার কাছে কি মনে হয়, যদি আপনি ইঞ্জিনিয়ারিংটার কথা আপনি বলছেন, আসলে ভোট পরবর্তী সংবাদ সম্মেলন বা ভোট পরবর্তী হ্যাঁ, সাংবাদিকের কাছেও আপনি এরকম কথা বলছেন। আপনার কাছে কি মনে হয়, যদি ইঞ্জিনিয়ারিংটা হয়ে থাকে বা আমি ধরে নেই যে মানে ইঞ্জিনিয়ারিং হয়েছে, হুম। তাহলে সেটা কে করলো? মানে এটা কি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার? মানে সরকারের ভিতর থেকে কেউ? সেনাবাহিনী? নাকি এইটা একটা আ ইঞ্জিনিয়ারিংটা বিএনপি, জামায়াত বা মানে কে করলো এটা হ্যাঁ, এটা ইঞ্জিনিয়ারিংটা? আমার কাছে সেনাবাহিনী? জি, সুনির্দিষ্ট একটা আছে, জি। সুনির্দিষ্ট যেই প্রমাণ এবং যেই হুম, আলামতগুলো আমার কাছে আছে, ব্যক্তি আমার হুম, কাছে, হুম, অন্য কারো ভায়া বা মাধ্যমে হুম, না, আমার সরাসরি হুম, নিজের কাছে। এখানে কিছু তো যারা প্রশাসনিক কর্মকর্তা, হুম, যারা এটার সাথে জড়িত ছিলেন, তাদের কিছু লোক এবং সরাসরি এখানে সেনাবাহিনীর একটা প্রত্যক্ষ হুম, সরাসরি ইনভলভমেন্ট ছিল হুম, ইঞ্জিনিয়ারিংয়ের হুম, সাথে, হুম, এবং সেইভাবেই সেনাবাহিনীর নেতৃত্বেই হুম। মূলত আমার এই আসনে ইঞ্জিনিয়ারিংটা হয়েছে। এটা কি আপনি আগে প্রেডিক্ট করতে পারছিলেন যে এরকম কিছু হবে? হ্যাঁ, সেই হ্যাঁ? আশঙ্কাটা আমার আগে থেকেই ছিল, আশঙ্কা আগে থেকে ছিল? আগে থেকেই ছিল। মানে এই কারণ আমি আগে থেকেই আমার কাছে যেগুলো সব কথা হয়তো বলা যাবে না, হুম, এমন অনেক কথা আছে। সেনাবাহিনীর আকাঙ্ক্ষা ছিল যেন আমরা বিএনপির সাথে হুম, এলাই করি। হুম, আমি সঙ্গত কারণে নানা হিসাব নিকাশে হুম, সেটা আমি করতে পারি নাই। হুম, করতে না পারার কারণে তাদের একটা ক্ষোভ আমার হুম, প্রতি ছিল, আমার প্রতি। হুম, এবং সেই ক্ষোভের জায়গা থেকে, এবং হয়তো আরও হুম, দেশের বাইরের যে সকল শক্তিগুলো আমাদের বাংলাদেশের ইন্টারনাল রাজনীতিকে হুম, নিয়ন্ত্রণ করে বা প্রভাব অনেক বেশি যারা হুম, সৃষ্টি করে, তারাও অনেকে ব্যক্তিগতভাবে আমাকে চায় নাই হুম, যে আমি ঠিক ওই জায়গাটায় প্রতিনিধিত্ব হুম। করি। তো তাদের প্রত্যক্ষ একটা মানে ইনভলভমেন্টের মাধ্যমেই আমাকে এখানে নির্বাচনে পরাজিত করার জন্য সরাসরি তারা কাজ করেছে এখানে। আপনার কি মনে হয় যে আপনি যদি জোটটা বিএনপির সাথে করতেন, তাইলে এটা এটা হতো না। এটা হতো না? নিশ্চিতভাবেই আমি এমপিও হতাম এবং হুম, মন্ত্রীও থাকতাম। আচ্ছা। এই প্রস্তাবই আপনাকে দেওয়া হয়েছিল? এটা মানে এমন ছিল আমার কাছে অফার। তো খুবই মানে আমি কি বলব যে ঢাকার অন্যান্য আসনেও কি এরকম হয়েছে বলে আপনার কাছে খবর আছে? ঢাকার অন্যান্য আসনের ব্যাপারে এই ধরনের তীব্র খবর নাই। শুধু ঢাকা ৮ আসনের ব্যাপারে হুম, হুম, আমরা যেটা আশঙ্কা করি যে হুম, ঢাকা ৮ আসনের বিষয়টাতেও অনেকটা এরকমভাবে মেকানিজমের মাধ্যমেই ফলাফলটা নির্ধারণ করা হয়েছে।
আপনি কি এই ব্যাপারটা নিয়ে আপনার যে জোট সঙ্গী বা জোটের অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে আপনি কথা বলেছেন? জামায়াতের আমির, এনসিপির যিনি আহ্বায়ক আছেন, তাদের সাথে কি আপনাদের এটা নিয়ে কথা হয়েছে? এত ডিটেইলস কথা বলার সুযোগ হয় নাই। বা বলতে পারেন যে আমার ব্যক্তিগত বিষয় তো, হুম, আমি ব্যক্তিগত চাওয়াটাকেও যেরকম খুব বড় করে দেখি নাই হুম, নির্বাচনের আগে এবং এই জোট হওয়ার ক্ষেত্রে। এবং ঠিক এটার পরেও আমি আমার ব্যক্তিগত জায়গা হওয়ার কারণে বলেছি, হুম। তো ঠিক অন্যদের কাছ থেকে প্রত্যাশিত সেই রেসপন্সটা আমি পাই নাই। এইটা একটু কৌতূহলোদ্দীপক না যে মানে আপনি তো মানে খুবই গুরুত্বপূর্ণ জোটের খুব গুরুত্বপূর্ণ নেতা এবং আপনি সব জায়গায় ভোকাল। এমনকি আমরা দেখেছি যখন জোটের একটা আনুষ্ঠানিক ঘোষণা আসলো, তখন আপনাকে একটা আমি তো ওই সময় মানে নিউ ইয়র্কে ছিলাম কিন্তু সামনাসামনি দেখতে পারি নাই। টেলিভিশন স্ক্রিনে যতখানি দেখেছি আমার কাছে মনে হয়েছে আপনি মানে এটা বলে না কি ফ্যাক্টরের একটা ভূমিকা আপনি হয়তো পালন করেছেন। তো সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যদি এত এরকম হয় তাহলে জামাতে ইসলামী বা এনসিপির আম কি আরেকটু ইনভলভমেন্ট দরকার ছিল বা আরেকটু এটা আপনি হ্যাঁ, কি মনে তারা করেন? হয়তো আরেকটু করলে করতে পারতেন। বাকি এখানে বিষয়টা এখানে মানে বিবেচনা করা হয়েছে হয়তো একটা সিট হিসেবে। ওকে। একটা সিট, আর এখানে যেহেতু আমার মতো আরো গুরুত্বপূর্ণ হুম, একাধিক ব্যক্তিবর্গ এরকম খুব স্বল্প ব্যবধানে হুম, পরাজিত হয়েছেন, বিশেষ করে জামাতের সেক্রেটারি জেনারেলের যে হুম। বিষয়টা আছে, হয়তো সেগুলোর সাথে সব মিল করে এখানে কোনো একজন ব্যক্তিকে খুব বেশি একটা ফোকাস করাটা জোটের অন্যান্য নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ মনে করেন নাই। আমি একটু যদি ভবিষ্যতের দিকে তাকাই, অনেকেই বলছিলেন যে এই ১১ দলের যে জোটটা হয়েছে সেটা ঠিক আদর্শের জোট না। এই জোটটা হচ্ছে নির্বাচনী জোট। অনেকে না, আপনারা সবাই বলেছেন আসলে as a matter of fact। আপনি জোটের ভবিষ্যৎ কি দেখেন? আপনাদের পথ চলা কি এরকমই থাকবে নাকি আপনি আমি আদর্শের জায়গা থেকে একটু হুম, কথা বলি যে হুম, আমাদের এই জোটটা ঠিক আদর্শিক না, আমি সেটা বলব না। হুম, আমাদের এই জোটটার প্রধান মুখ্য যে উদ্দেশ্য ছিল হুম। সেটা হলো জুলাই সনদ। রাইট। অর্থাৎ জুলাই সনদের ব্যাপারে এবং জুলাইয়ের স্পিরিটটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমি কোনো আপোস করতে চাই নাই। মূলত হুম, জুলাইয়ের ব্যাপারে আমার এই অবস্থান এটাই আমাকে এই জোটের দিকে নিয়ে আসছে। কাজেই আমরা মনে করি যে আমাদের এই জোটের যে আদর্শিক দৃঢ় যেই জায়গাটা সেটা হলো জুলাই সনদ। হুম, জুলাই এই বিপ্লবটাকে হুম, বাংলাদেশে হুম, আইনিভাবে, রাজনৈতিকভাবে, সাংবিধানিকভাবে যত রকমভাবে সম্ভব হুম, এটাকে প্রতিষ্ঠিত করা। সেই চিন্তা থেকেই আমাদের এই জোটের যাত্রা শুরু এবং সেটাকে কেন্দ্র করেই এই জোটটা আসলে গঠিত হয়েছে। হুম, এরপরে আমাদের ধাপে, ধাপে আমরা কিছু অর্জন করেছি। সবটা করতে পারি নাই। হুম। সামনে আমরা এই জুলাইকে কেন্দ্র করেই আমাদের মূলত যাত্রা। আপনার কাছে কি মনে হয় যে জুলাইতে তো মানে জুলাইয়ের পুরো আন্দোলনটাই গড়ে উঠছিল যে একটা বৈষম্য বিরোধী জায়গা থেকে। তো সেই বৈষম্য বিরোধিতার জায়গায় তো সব মানুষের সমান হ্যাঁ। অধিকার থাকার কথা। আপনাদের জোটের ক্ষেত্রে একটা বড় কথা আমি এরকম শুনতে পাই যে আপনারা শুধু আম মানে আমি যদি বলি যে শুধু মুসলমানদের, শুধু সুন্নি মুসলমানদের, হ্যাঁ। শুধু পুরুষের এবং এদের অধিকার রক্ষায় যতটা আপনারা কথা বলতেছেন বা এদের ব্যাপারে যতটা কথা বলতেছেন, এই পুরুষ বা সুন্নি মুসলমান না আ বা ধরেন আপনাদের রাজনৈতিক আদর্শে যারা বিশ্বাস করেন না, তাদেরকে আপনারা এক চোখে দেখতেছেন না। এই ব্যাপারটা কি আসলে না, মানে না। মানে জুলাইয়ের স্পিরিট এর সাথে এটা এ যায়? এ এইটা একেবারেই কথাটা আমি গ্রহণ হুম, করতে পারলাম না। হুম, হুম, এখানে আমরা যারা ঐক্যবদ্ধ হয়েছি বাংলাদেশের হুম, রাজনৈতিক শক্তিমত্তার বিবেচনায়, সেটা হয়তো আমাদের বিভিন্ন ব্যক্তিগত বা রাজনৈতিক ফিলোসফির দিক থেকে আমরা হুম, একেকটা পলিসি হুম, মেইনটেইন করি বা একেকটা মতাদর্শকে আমরা হুম, অনুসরণ করি। যেরকম আমরা সুন্নি হুম, যেই ফিলোসফি সেটাকে হুম, অনুসরণ করছি। জামাতে ইসলাম তারা এক ধরনের একটা হুম, মতাদর্শকে অনুসরণ করছে। আমাদের এই ২ টা মতাদর্শের বাইরে, অর্থাৎ আমি যেটা বলি হুম, পরিষ্কার যে হুম, আমাদেরটা দেওবন্দি অথবা হুম, জামাতেরটা হলো অনেকটা মাওলানা মওদুদি হুম, সাহেবের হুম, যে কিছুটা মানে মাযহাব এবং যেটা কিছু সালাফি বা হুম, আহলে হাদিস এই সবকিছুর একটা মিশেলে হুম, একটা থট ওনারা ফলো করেন। হুম, হুম, আর এনসিপির তো এই জাতীয় বিষয়ে সুনির্দিষ্ট কোনো তাদের আইডিওলজি নাই। হুম, ধর্মীয় বিষয়ে তাদের হুম, সুনির্দিষ্ট কোনো আইডিওলজি নেই। আমাদের এই মতামতের বাইরে বাংলাদেশে ধর্মীয় দিক থেকে আরো ২-৩ টা হুম, এই আছে, জনগোষ্ঠী আছে। যেমন একটা হলো যারা বাংলাদেশে যাদেরকে আমরা সুন্নি বলি। হুম, অর্থাৎ আমাদের পরিভাষায় হুম, আমাদেরকে বেরেলভি বলি। হুম, অর্থাৎ যেরকম ওই যে যারা কিছুটা হুম, মাজারপন্থী হুম, চট্টগ্রাম হুম, সহ বিভিন্ন এলাকায় হুম, তাদের বেশ একটা প্রাবল্য আছে। এটা হলো একটা কমিউনিটি। হুম, আরেকটা কমিউনিটি হলো যারা ব্যাপকভাবে আহলে হাদিস এবং হুম, সালাফি নামে খ্যাত, হুম, যাদের মূলত রাজনৈতিক কোনো প্ল্যাটফর্মই নাই। হুম, সুন্নিদের একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে হুম, ওই যে তাহিরি হুম, ভাই ওনারা নির্বাচনও করেছেন এবারও। হুম, আর এর বাইরে আছে খুবই, খুবই স্বল্প সংখ্যক শিয়া হুম, মুসলমানও হুম, বাংলাদেশে আছে, কিছু শিয়া। হুম, হুম, তো মূলত এই যে সুন্নি বা এই যে সালাফি বা আহলে হুম, হাদিস হুম, অথবা শিয়া, তাদেরকেও কিন্তু নানাভাবে আমরা আমাদের বক্তব্যের মধ্যে হুম, তাদেরকে আমরা এটার মধ্যে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি, তাদের অধিকারগুলোর কথা বলেছি। যেমন ধরেন বাংলাদেশে কোনো কনস্টিটিউয়েন্সিতে আমার জানার মধ্যে সুনির্দিষ্ট শিয়া জনগোষ্ঠী নেই, কিন্তু মোহাম্মদপুরে আছে। হুম,
তো আমি মোহাম্মদপুরে সেই সকল শিয়াদেরকেও তাদের ধর্মীয় অধিকার সংরক্ষণ করার, তাদের যে ধর্মীয় যে সিগনিফিকেন্ট যে জায়গাগুলি আছে সেগুলো আমি রক্ষা করার প্রতিশ্রুতি তাদেরকে আমি দিয়েছিলাম। তারপরে ওই যে মাজারপন্থী বা বেরলভী যারা আছে তাদেরকেও বলেছে যে আপনারা আপনাদের যে মতদর্শ মোতাবেক আপনারা পালন করবেন, আমরা এখানে রাজনৈতিকভাবে আপনাদের উপর কোনো আধিপত্য সৃষ্টি করব না বা বাধা দিব না। তার মানে এই সব জায়গাগুলি তো আমরা মানে বৈষম্যের ভিত্তিতে বিবেচনা করিনি, আমরা সকলের বৈষম্যহীন একটা অধিকার প্রতিষ্ঠারই কাজ করেছি। নারী অধিকারের যে বিষয়টা বললেন সেটা তো আমরা এখানে নারী অধিকারের প্রতিষ্ঠার পদ্ধতি নিয়েই আমাদের দ্বিমত আছে, যে আসলে কোনটা অধিকার আর কোনটা অধিকার খর্ব, কোনটা সম্মান কোনটা অসম্মান। আমাদের বিবেচনা হলো নারীদের জন্য জোরপূর্বক সংরক্ষণ করা কোনো জায়গা, এটাই নারীর জন্য চরম অসম্মান। তারাও ওপেন এখানে আপনার করবে, পার্টিসিপেট করবে এবং তারা এখানে কোয়ালিফাই করবে, প্রতিযোগিতা করবে, করছে, যেটা প্রতিযোগিতার মধ্যে দিয়ে আসবে। কারো জন্য কোটা সংরক্ষণ করা প্রথমেই এটা তাকে করে, এটা ইঙ্গিত করে যে তুমি পিছিয়ে পড়া। মানে আপনি নারী কোটার কথা বলছেন। আমি যদি একটা একটা করে বলি, আপনি তো শিক্ষক মানুষ, এত চমৎকার করে বলেন, আমি মুগ্ধ হয়ে শুনতেছিলাম আসলে। কিন্তু আমি যে জিনিসটার প্রতি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে যে শাইখুল হাদিস মাওলানা আজিজুল হক, আপনার যে মরহুম, তো ও বাবা আছেন, তো উনারও কিন্তু যখন মানে একটা ইসলামিক শাসন ব্যবস্থা বা একটা খেলাফতের জায়গা থেকে যখন এই কথাটা বলেন, উনার আদর্শের একটা সুস্পষ্ট পার্থক্য জামাত ইসলামের সঙ্গে ছিল। এমনকি উনার স্কুলের সাথে আপনি বলছেন কিছুটা মাওলানা রাজ্জাক বিন ইউসুফেরও আসলে অনেকগুলি বিষয়ে মতামত ছিল। আপনি হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব, আমি এই প্রশ্নটা আপনাকে আগেও করছি। হেফাজতে ইসলামের যিনি আমির আছেন, অনেক বয়স্ক মুরব্বী মাওলানা বাবু নগরী সাহেব, উনিও একটা একদম, উনারটা তো একদম সাংঘাতিক স্পষ্ট, যে ওটা উনি বলতেছেন। এখন এই যে মত পার্থক্যের জায়গাগুলি তো এত স্ট্রং, এই জায়গাগুলিতে আপনার কি মনে হয় যে এই প্রবলেমগুলি আগে, আমি এটা প্রবলেম বলবো না, মানে এই বিভিন্ন মতগুলি আগে ডিল করা দরকার না? যদি বাই চান্স, আমি এটা বাই চান্স বলতেছি, এখন যেহেতু ঘটনাটা এরকম ঘটে নাই, আপনারা যদি ক্ষমতায় আসতেন তাহলে আপনারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, ওইটার কি আসলে কোনো একটা ঐক্যমত্য কি ছিল, নাকি আপনারা একটা একটা কারণ আপনি যেহেতু নিজেই বলছেন যে আপনি 100 এদিক ওদিক সিটি আপনি আসলে প্রেডিক্ট করছিলেন, তার বেশি না, কিন্তু যদি এটা হয়ে যেত, হইতে পারতো না একটা 151 হইলে, তো সেইটা কি একটু মানে আপনি একটু ব্যাখ্যা করবেন কিনা? আর একটা ছোট্ট করে আপনি অবৈধ একটা লেজ একটু সংযুক্ত করি, আপনি একটু যারা মুসলমানই না বা এই ধর্মের অন্তর্গতই না তাদের ব্যাপারটাও যদি একটু বলেন। আর নারীদের ক্ষেত্রে আমি সহশিক্ষা, তারপর হচ্ছে তার ফ্রিডম অফ চয়েস আছে কিনা, যে সে কি ধরনের পোশাক পরবে, সে কি ধরনের সাজগোজ করবে, এইটা আসলে আপনাদের যে রাষ্ট্র আপনারা পরিচালনা করবেন, ওইটা কিভাবে বলবেন, এইটা যদি একটু আপনি একসাথে বলেন আর কি। এখানে প্রথম কথা হলো ইসলামটা আপনি ইসলামের অন্তর্গত আবার যে সকল বিভিন্ন সাব গ্রুপের মধ্যকার পারস্পরিক মত ভিন্নতার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো যদি আমরা ক্ষমতায় যদি চলে যেতাম তাহলে কিভাবে ডিল করতাম। তো স্বাভাবিকভাবেই আমরা এবার তো এই আগে থেকেই ধরে নিয়েছি যে আমাদের এই প্রক্রিয়ায় ক্ষমতায় যাওয়ার মাধ্যমে সরাসরি ডিরেক্টলি মানে এক দফায় বা এক ধাপেই আমরা ইসলামকে পরিপূর্ণভাবে রাজনৈতিকভাবে বাংলাদেশে বা প্রশাসনিকভাবে, তারপরে একেবারে শাসনতান্ত্রিকভাবে, সর্বভাবে পরিপূর্ণ আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো, সেটা তো আমরা বলি না। আমরাও তো এটাই বলছি যে এটা তো বাংলাদেশের বর্তমান যে রাষ্ট্র কাঠামো, সেই রাষ্ট্র কাঠামোর মধ্যে দিয়ে আমাদেরকে ধাপে ধাপে ইসলাম প্রতিষ্ঠার দিকে অগ্রসর হতে হবে। তো ইসলামের যে রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে ইসলামী যে রাষ্ট্র ব্যবস্থা, যে শরিয়া ব্যবস্থা, শরিয়া আইন, সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে পারস্পরিক যতগুলো গ্রুপ, আপনি সুন্নি বলেন, দেওবন্দি বলেন, এমনকি আহলে হাদিস বলেন, মওদুদি সাহেবের অনুসারী জামাত ইসলাম বলেন, আমাদের মধ্যে এই জাতীয় বিষয়ে কিন্তু কোনো দ্বিমত নেই, কোনো মত পার্থক্য নেই। কিন্তু শরিয়ার ক্ষেত্রে তো আমি যতদূর দেখছি যে ইভেন মাযহাবগুলির মধ্যে আমি বড় ছোট বলবো না, আমি বলবো যে মত ভিন্নতা রয়েছে। না মানে শরিয়া যখন আপনি বাস্তবায়িত হবে, তো বাস্তবায়িত হওয়ার মূল যে পলিসি বা মূল যে পদ্ধতি, সেটার ব্যাপারে কিন্তু মাযহাবগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই। একটা জায়গায় পার্থক্য হবে, সেটা আমি বলে দিই। একটা জায়গায় পার্থক্য হবে হলো বিভিন্ন মাসআলা যেগুলো নাকি প্রয়োগ করতে হবে রাষ্ট্রকে আদালতের মাধ্যমে, সেখানে আদালত কোন মাযহাব ফলো করবে, এই একটা প্রশ্ন আসবে। এই প্রশ্ন আজকে নতুন না, এটা প্রায় 1300 বছরের প্রশ্ন, এবং সেই 1300 বছরেই কিন্তু ইসলাম কোনো না কোনো মাযহাবকে অনুসরণ করেই এই সকল বিষয়গুলিকে বাস্তবায়ন করেছে। এবং সেখানে আদালতের এক ধরনের, আদালতের যিনি জাস্টিস হবেন, বিচারক হবেন, এবং রাষ্ট্র মূল কাঠামোতে যারা নেতৃত্বে থাকবেন, তাদের এক ধরনের রাইট আছে। যেরকম এখন ধরেন সৌদি আরবে ওনারা কিন্তু শরিয়া আদালত বেশ কিছু ক্ষেত্রে পরিচালনা করেন। আবার ইমারাতে ইসলামী আফগানিস্তান, তারাও কিন্তু শরিয়া আদালত শতভাগ বাস্তবায়ন করতেছেন।
তো সেখানে কিন্তু সৌদি আরবে এক ধরনের ফিকহ তারা অনুসরণ করতেছেন, সেটা নিয়ে কিন্তু আমাদের হানাফিরা কোনো সময় আপত্তি করি না, হুম, যেটা ইসলাম অনুযায়ী হলো না। হুম, আবার ইমারাতে ইসলামিয়ায় ওনারা শতভাগ হুম, ফিকহে হানাফি অনুসরণ করতেছেন, ওখানে কিন্তু অন্য মাযহাবের কেউ অথবা ইভেন যারা মাযহাব অনুসরণ করে না তাদের পক্ষ থেকে কিন্তু কখনোই এই অভিযোগ করা হয় না হুম, যেটা তো ইসলাম অনুযায়ী হলো না। কারণ ইসলামের মধ্যে আমরা সকলেই এই কথাগুলো মানি হুম, যে এই জায়গাগুলোতে যদি আদালত যে কোনো একটা মাযহাবকে বা যে কোনো একটা থটকে তারা প্রমাণের ভিত্তিতে অনুসরণ করে আদালত যখন একটা সিদ্ধান্ত দিবে হুম। তখন ওইটা সকলের কাছেই গ্রহণযোগ্য হয়ে আচ্ছা, যায়। আমি এই প্রশ্নটাকে একটু তাহলে অন্যভাবে করি যে মাওলানা মামুনুল, আমি ধরে নেই যে আপনার রাষ্ট্র পরিচালনা করতেছেন, তো মাওলানা মামুনুল হকের পক্ষে কি জামায়াতে ইসলামীর নির্ধারিত শাসন ব্যবস্থা পুরোপুরি মেনে নেওয়া সম্ভব ছিল? মানে এটা কোনো একটা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হতো আচ্ছা, এবং সেই অবশ্যই আলোচনাটাকে সেই আলোচনার মাধ্যমে তাদের মধ্যে ইসলামিক স্কলাররা আছেন, ওকে। আমাদের মধ্যে ইসলামিক স্কলাররা আছে, আমরা বসে এটা একেবারে নির্ধারণ করতাম যে আসলে এই বিষয়ে রাষ্ট্রীয় পলিসির ক্ষেত্রে আমরা আমরা কোনটা কোনটা নিচ্ছি? ফলো করব। আচ্ছা, আমরা একটু মুভ ফরওয়ার্ড করি যে যদি আপনি যারা বাংলাদেশের সংখ্যালঘু আছেন, নারী আছেন, তাদের ব্যাপারে মানে তারা কি একটা দ্বিতীয় শ্রেণীর বা মানে যারা মুসলমান নন, হুম। তাদের মধ্যে এরকম একটা আশঙ্কা থাকে যে আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হবেন কিনা? কেন তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হওয়ার তো কিছু নাই। হুম, এখানে ইসলাম প্রদত্ত তাদের যেই অধিকার, অনেক জায়গায় তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হয়েছে, হুম, অনেক জায়গায় সমান অধিকার প্রদান করা হয়েছে, হুম, কোথাও কোথাও পার্থক্য করা হয়েছে। হুম, যেরকম ইসলামে যারা মুসলমান হুম, তারা রাষ্ট্রকে জাকাত পে করবে, হুম, অমুসলিম তো জাকাত দিবে না। হুম। তো জাকাত একটা রেভিনিউ কালেকশনের বড় একটা জাকাত কি সোর্স। রাষ্ট্রকে দেয়? জাকাত তো রাষ্ট্রকে দেয়ার হ্যাঁ, না, রাষ্ট্রের জাকাত তো মানে আমি যদি কোনো রাষ্ট্রে নাও অবস্থান করি তারপরেও তো না, আমার উপরে কিন্তু জাকাত। যখনই ইসলামী রাষ্ট্র হবে, হ্যাঁ, ইসলামী রাষ্ট্রের অন্যতম একটা কাজ হলো জাকাত কালেকশন করা। কিন্তু মানে আমি এটা একটু হ্যাঁ, বোঝার জন্য আরকি। হ্যাঁ। জাকাত তো ধরেন আমি বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র না, আমারও মানে আমি যদি না, না, মুসলমান হই হ্যাঁ, ঠিক আছে। আবার আমেরিকাতেও তো আমার জাকাত হ্যাঁ, জাকাত এটা ব্যক্তির উপর ফরজ হয়। রাইট, তো রাষ্ট্র কিন্তু এটার ব্যবস্থাপনা করাটা ইসলামী রাষ্ট্রের দায়িত্ব। ওকে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এটা কি মাস্ট যে হ্যাঁ, মানে এটা বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হলে আমি জাকাতটা সরকারি জাকাত ফান্ডে দিব, এটা কি মাস্ট? মানে সরকার এই মানে বিষয়ে আমার কি এটাতে ফ্রিডম অফ থাকবে না যে আমি জাকাতটা অন্য কাউরে দিব কিনা? যখনই খেলাফত প্রতিষ্ঠিত হবে বা ইসলাম পরিপূর্ণভাবে মানে এটা নাকি বাস্তবায়িত হবে, তখন সেখানে হুম, রাষ্ট্র যেইভাবে নির্ধারণ করে দিবে ওকে। সেইভাবেই দিতে হবে। হুম, এবং যতটুকু বলবে রাষ্ট্রীয় ফান্ডে দিতে, হুম, একজন ব্যক্তিকে ততটুকু রাষ্ট্রীয় ফান্ডেই তাকে দিতে হবে। আচ্ছা। হ্যাঁ, আর যদি রাষ্ট্র যদি বলে যে না আমরা এই দায়িত্বটা এভাবে নিচ্ছি না, আপনারা যার যার মতো করে হুম, জাকাত দিয়ে দেন, সেটাও রাষ্ট্র সেই সুযোগ রাখতে পারে। ও মুসলিমদের ক্ষেত্রে যেহেতু তারা জাকাত দিবে না, তারা জাকাত জিজিয়া দিবে দিবে না, তারা জিজিয়া হ্যাঁ, দিবে। জিজিয়া দিবে। হুম, এবং রাষ্ট্রীয় যে খরচের যে এইটা হুম। রেভিনিউ কালেকশনের মধ্যে জাকাত যেরকম একটা ফান্ড, ঠিক এরকম জিজিয়া আরেকটা সোর্স। কিন্তু জিজিয়া ওকে একটু লেসার সিটিজেন করে না? মানে যে মুসলমান মানে না তাকে একটু কম সিটিজেন করে যায় না? মানে কম সিটিজেন করে না, সেটা হলো বিশ্বাসের জায়গা থেকে এটা প্রমাণ করে যে সে আল্লাহর দেওয়া বিধানটাকে, মানে আল্লাহকে বিশ্বাস, আল্লাহর ধর্মকে সে বিশ্বাস করতেছে না। এটার শুধু একটা লক্ষণ এটা, হুম, হুম, যে তুমি যেহেতু আল্লাহকে বিশ্বাস করছো না, আল্লাহর ধর্মকে, আল্লাহর দেওয়া বিধানকে তুমি মানছো না, কাজেই তুমি জাকাত দিতে পারছো না, এই জন্য তুমি জিজিয়া দিবা। এটা কি একটু শাস্তিমূলক, একটু পিউনিটিভ? এটা যদি কেউ এখন ফিল করে মানে ফিল যে করতো কিনা? আমার হ্যাঁ, তো একটু ফিলিংটা হ্যাঁ, হচ্ছে এরকম যে এটা একটু শাস্তিমূলক মনে হইতেছে। এটা এখন একজন মানুষ অমুসলিম, হুম, হুম, কারণ অমুসলিমের ব্যাপারে ইসলামের বিশ্বাস হলো সে চিরস্থায়ী জাহান্নামী। হুম, এখন তার যে জাহান্নামী হওয়াটা হুম, এটা শাস্তি কিনা? হুম, হুম। ও মানে সেটা তো হচ্ছে আচ্ছা, আচ্ছা, আমরা থিওলজির এই জায়গা থেকে একটু আগাই। আমি যদি একটু নারীদের কথা বলি যে নারীদের এই ফ্রিডম অফ চয়েস থাকবে না, তারা পরনের কাপড় কিরকম পরবে বা তারা কিরকম বেশভূষার মধ্যে থাকবে, এইটাতে আপনাদের এটা আমাদের না। হুম, আমি তো বলছি প্রথমেই যে হুম, আমরা যখন এটাকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করি, যদি কোনোদিন করি, তখন এই হুম, সকল বিষয়গুলি প্রশ্ন আসবে। আমরা প্রচলিত যে পদ্ধতির মধ্য দিয়ে আমরা কার্যক্রম পরিচালনা করছি, আমরা মনে করি ধাপে ধাপে হুম, মানুষ যখন ইসলামকে সর্বান্তকরণে মানার জন্য প্রস্তুত হুম, হবে, সেরকম একটা পরিবেশে গিয়েই হুম, আসলে পরিপূর্ণ ইসলাম বাস্তবায়িত হবে। হুম, এর আগ পর্যন্ত এখানে গণতান্ত্রিক পদ্ধতিতে যখন আমরা ক্ষমতা গ্রহণ করব, তো আমরা প্রতিশ্রুতি দিয়েছি এইবারও যে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করব। হুম। তো যখন এই পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করতে হবে, তখন আমাদেরকে এই ফ্রিডম অফ চয়েস রাখতে হবে। ওকে। আপনি কি এইটা মনে করেন যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন অর্থাৎ চরমনাইর পীর সাহেবদের সঙ্গে যে আপনাদের জোটটা হলো না, এটা আপনাদের নির্বাচনে একটা প্রভাব রাখছে বা মানে চরমোনাই কিছুটা তো প্রভাব রেখেছে। হুম, আমি শুরুতেও বলেছিলাম যে খুব বেশি প্রভাব রাখে নাই। আসলে হুম, চরমোনাই পীর সাহেব বাংলাদেশের রাজনীতিতে ওনার যে অবস্থানটা আছে হুম, এবং ওনার যেই পরিমাণ সমর্থক এবং ভোটার আছে, এই যে ভোটটা হয়ে গেল, সেই ভোটে আপনি ওনার কাস্টিং ভোটের যে পার্সেন্টেজটা দেখবেন, সেটা আমার সেই প্রেডিকশনটাই বাস্তবায়িত হয়েছে যে ওনার ভোটাররা সবাই ওনাকে ভোট দেয়নি। হুম, ভোটটা না দেওয়ার কারণ এটাই যে এবার বাংলাদেশের ব্যাপক মানে অডিয়েন্স যারা হুম, ওভারঅল যারা হুম, রাষ্ট্র ব্যবস্থায় ইসলামকে দেখতে চায় বা ইসলামপন্থীদেরকে দেখতে চায়, তারা খুব তীব্রভাবে আকাঙ্ক্ষা করছিল যে এক যে বাক্সে ভোট দিতে। ইসলামপন্থীরা এক বাক্সে আসুক। হুম, তো যেহেতু উনি এক বাক্সে থাকতে পারেন নাই, হুম, যে কোনো কারণেই হোক,
এই জন্য ওনার রিয়েল ভোটটা উনি পান নাই। হুম। তাদের অনেক ভোট সুইং করে যে উনি এদিকে থাকতে চলে পারেন না আসে। কেন? উনি অনেক বেশি আসন চাইতেছিলেন আপনাদের কাছে? শুধু আমাদের কাছে চাওয়ার বিষয় না, এটা আসলে মূলত এখানে আমাদের কৌশলগত বেশ কিছু বা পদ্ধতিগত হয়তো কিছু ভুলও থাকতে পারে। হুম। এটা আসলে আমরা খুব সম্মিলিতভাবে আসন বন্টনের পর্যায়ে আমরা যেতে পারি নাই। হুম। আমাদের আলোচনাগুলো অনেকটা পার্টি টু পার্টি হচ্ছিল। নেগোসিয়েশন ধরনের। নেগোসিয়েশনটা দেখা গেছে আমাদের সাথে চরমনের হচ্ছে, হুম। আবার চরমনের সাথে জামাতের হচ্ছে, আমাদের হুম। সাথে জামাতেরটা জামাত, অর্থাৎ যার যেই জায়গায় আসনগুলো বন্টনের হুম। ক্ষেত্রে যেখানে যার সাথে সমন্বয়ের প্রয়োজন হচ্ছে, আমরা দলগুলো সেই দলের সাথে সেই আসনের ব্যাপারে আলোচনা করছি। হুম। যেরকম একটা আসনের ব্যাপারে জামাত বলে দিল যে আমাদের আপত্তি নাই, হুম। আপনারা চরমনের সাথে যদি এটাকে সমন্বয় করে নিতে পারেন তো নিয়ে নেন। হুম। তো দেখা গেল যে সেখানে আমরা চরমনের সাথে সমন্বয় করে নিয়ে নিলাম। হুম। এনসিপির সাথে আমাদের সমন্বয় হয়ে গেল। হুম। অর্থাৎ আমি আমার আসনগুলো নিয়ে হুম। সবগুলো পার্টির সাথেই আমাকে নেগোসিয়েশন করতে হয়েছে। হুম। জামাত থেকে আমাকে প্রথমে ওইটার ব্যাপারে একটা তাদের কাছ থেকে একটা ছাড় নিতে হয়েছে বা অনুমোদন, তারপরে আবার চরমনের কাছ থেকে এটা নিয়ে আবার সমন্বয় করতে হয়েছে, এনসিপির সাথে সমন্বয় করতে হয়েছে, আদার্স অন্যান্য পার্টিগুলির সাথে সমন্বয় করে তারপরে আমাকে আমার এই আসনগুলোর ব্যাপারে নির্ধারণ করতে হয়েছে। এই জন্য দেখা গিয়েছে যে শেষ পর্যন্ত কিন্তু কোনো কোনো আসন জামাতের সাথে সমঝোতা হয়ে গেছে, খেলাফত মজলিসের সাথে আমার সমঝোতা হয়নি, এনসিপির সাথে সমঝোতা হয়নি। হুম। এরকম এক দুইটা আসনে শেষ পর্যন্ত এরকম দুই পার্টি সেখানে ইলেকশন করতে হয়েছে। আপনার কি মনে হয় যে আম আপনি যেহেতু নেগোসিয়েশনের কথা তুললেনই, আপনার কি মনে হয় যে এনসিপিকে কি নতুন দল হিসাবে বা তাদের যোগ্যতা সামর্থ্য হিসাবে বেশি আসনে আপনারা ছাড় দিয়েছেন নাকি ঠিকই আছেন? না, আমি মনে করি যে এনসিপির যে গুরুত্বটা বাংলাদেশের হুম। রাজনীতিতে হুম। এবং আমাদের এই জোটের যে প্রয়োজনটা ছিল হুম। এনসিপিকে, হুম। সেই জায়গায় এনসিপিকে খুব বেশি দেওয়া হয়নি। আরেকটু বেশি দিলে কি ভালো হতো? আরেকটু বেশি দেওয়ার পরিবেশ ছিল না। আচ্ছা। যখন তারা একেবারেই এলিফ্যান্ট টাওয়ারে আসছে, হুম। সেই সময় সমন্বয় হুম। করতে যতটুকু আসলে দেওয়াটা উচিত ছিল, সেই হুম। উচিত মতোই তাদেরকে দেওয়া হয়েছে। আমরা এটা শুনছি, আপনি এটা কতটুকু বলবেন আপনি জানি না। মানে এই যে নেগোসিয়েশনটা, সেই নেগোসিয়েশন টেবিলে অনেক দুয়ারেই যাওয়া আসা এরকম ব্যাক এন্ড ফোর্থ হইছে। মানে কে বিএনপি জোটের সাথে যাবে, আপনি বাদেও এনসিপি হ্যাঁ, আসলে বিএনপির সাথে যাবে না, আপনাদের সঙ্গে হ্যাঁ। আসবে, সেটা অনেক টানাপোড়েন হয়েছে। অনেকেই বলে থাকেন যে এইটার মধ্যে আপনি একটা কি ফ্যাক্টর হিসেবে, মানে এনসিপি যাতে জামাতের সাথে বা আপনাদের জোটের মধ্যে আসে, আপনার সাথেই অনেক বেশি আলোচনা হয়েছে। এটা কি ঠিক? না, না। আমার সাথে একটা পর্যায়ে আলোচনা হয়েছে। হুম। অর্থাৎ আমি আমার রাজনীতির অবস্থানটা কোন দিকে হবে, হুম। আমি বিএনপির সাথে এলাই করব না জামাতের সাথে এলাই করব, হুম। এটা নিয়ে আমি অনেক পরে ডিসিশন নিয়েছি হুম। আমাদের অন্যান্য ইসলামী দলগুলোর তুলনায়। একেবারে লাস্ট মোমেন্টে আমি সিদ্ধান্তটা নিয়েছি। আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি অনেক গুরুত্বের সাথে বিবেচনা করেছি এনসিপি কি করতেছে সেটা, হুম। যেটা অন্য কেউ করে নাই। আচ্ছা। আমার কাছে এনসিপির গুরুত্বটা অনেক বেশি ছিল। আমি আমার দেখায় বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল এনসিপিকে এত গুরুত্ব দেন এতটা না। গুরুত্ব দিয়ে কেউ ওইভাবে বিবেচনা করে নাই যতটা আমি করেছি এবং আমি এখনো করি। আচ্ছা। এই জন্য আমি এনসিপির সাথে তাদের মতামত এবং তাদের মনোভাব বোঝার জন্য অনেক দেরি করেছি এবং যখন আমি দেখেছি যে এনসিপির মনোভাব হলো যে এদিকে এই জোটে আসবে, হুম। তখন আমি ফাইনাল করেছি। এরপরে আবার এনসিপি কিছুদিন আবার একটু ঝুলন্ত একটু ঝুলন্ত ছিল, কিন্তু লাস্ট শেষ পর্যন্ত তারা এখানে এসেছে। হুম। তো সেই হিসাবে আমার চাওয়াটা পূর্ণ হয়েছে আর কি। তারা মোটামুটিভাবে নেগোসিয়েশন করতেছিল আপনাদের সঙ্গেও, আবার অন্য হ্যাঁ, অন্য অন্য হ্যাঁ। জোটের সঙ্গেও এটা নেগোসিয়েশন করতেছিল। আম আম আপনার কাছে আপনার কাছে কি মনে হয়? ধরেন আমি যদি একটু আবার পুরনো প্রসঙ্গটার মধ্যে একটু আসি, যে ইসলামী শাসন ব্যবস্থা বা ইসলামী, আমি যদি আরবি শব্দটা বলি তাহলে সুবিধা, হুকুমত। হ্যাঁ। এই ইসলামী হুকুমতটা যদি ইসলাম ধর্ম যারা অবলম্বন করে তাদের জন্য যতটা অ্যাপ্রোপ্রিয়েট, ধরেন এখনো তো ৮ থেকে ১০% যারা ইসলাম ধর্ম অবলম্বন করে না তারা এই দেশে আছেন। হুম। তাদেরকে আমরা পার্মানেন্ট জাহান্নামী ধরে নিয়ে বা তাদেরকে একটা পিরিয়ড, তাদেরকে কি আমরা একটা চলে যাওয়ার বার্তা দিতেছি? মানে না, না, না। মানে জাস্ট কোনোভাবেই লিভ না। দিস কান্ট্রি? না, 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 না। কোনোভাবেই এটা না। আপনি ইসলামের ইতিহাস পড়েন। কিছুটা করছি। ইসলামের ইতিহাসে আপনি দেখেন যে ইসলামী রাষ্ট্র মানে খেলাফতের যে ইতিহাস, খেলাফতের ইতিহাস থেকে আমি ২ টা তথ্য আপনাকে শুধু দেই। এই যে হুম। ইহুদি সম্প্রদায়, আপনি ইহুদি সম্প্রদায়ের ১৫০০ বছরের ইতিহাস পড়েন। হুম। আজ থেকে ৫০০ বছরের বা বাদ দিয়ে এর আগের ১০০০ বছর, এই ১০০০ বছর ইহুদিরা পৃথিবীতে সব জায়গায় নিগৃহীত হতো খ্রিস্টানদের দ্বারা। হুম। তারা কাদের আশ্রয় ছিল ইহুদিরা? হুম। ইহুদিরা কখনোই গত ১৫০০ বছরে কখনোই তারা কোনো শক্তিশালী অবস্থানে ছিল না। তাদেরকে কারো না কারো আশ্রয় থাকতে হয়েছে। তাদের কাছে কাদের আশ্রয় ছিল? মুসলমানদের আশ্রয় ছিল। ইসলামী খেলাফাই তাদেরকে আশ্রয় দিয়ে বিভিন্ন সময় তাদেরকে রেখেছে। এটা হলো ইহুদিদের ইতিহাস। এরপরে দেখেন আপনি যেখানেই মুসলমানদের শাসন ব্যবস্থা ছিল, সেই শাসন ব্যবস্থায় মানে মানে অন্যান্য ধর্মে, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মাবলম্বীর যে সংখ্যাধিক্য, সেটাও কিন্তু বিপুল পরিমাণ। আমি আমাদের সাবকন্টিনেন্টাল কথাই যদি বলি, ৭০০ বছর এখানে মুসলমানরা শাসন করেছে এবং ৭০০ বছরেই মুসলমানরা সংখ্যালঘু আর হিন্দুরা সংখ্যাগুরু। সংখ্যাগরিষ্ঠ থেকেও এখানে তারা মুসলমানদের দ্বারা শাসিত হয়েছে। তো যদি ক্ষমতার কারণে মানে অমুসলিমদেরকে লিভ করার যদি কোনো বিষয়টা থাকতো, তাহলে ভারতবর্ষে কোনো হিন্দু খুঁজে পাওয়া যেত না এখন। কিন্তু আসলে মুঘল পাঠানরা যেভাবে ভারতবর্ষ শাসন করছে, তাদের শাসন করা ভারতবর্ষের যতটুকু লক্ষণ বা যতটুকু বৈশিষ্ট্য আছে, আপনারা কিন্তু তার থেকে আলাদা ইসলামের কথা বলতেছেন। এটা হচ্ছে আমার ১ নাম্বার পয়েন্ট। মানে আকবর বাদশার ইসলাম আর মামুনুল হক
লোকের ইসলাম এক না। আকবর বাদশার আচ্ছা ইসলাম ঠিক বাদ আছে, দেন, হুমায়ুন 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 আপনি সাহেবের ইয়ের কথা বলেন, আলমগীরের কথা বলেন। আলমগীর কিন্তু ৬ জনের মধ্যে একদম ব্যতিক্রম। হ্যাঁ, দা ফ্যান্টাস্টিক ৬ যদি আমি হ্যাঁ, বলি। তারপরে তো আরো ৩ জন ৪ জন ছিল। আলমগীর বা ঔরঙ্গজেব উনি তো একদমই ব্যতিক্রম আসলে। হ্যাঁ, উনার কথা যদি আপনি বলতে আমি বাবর, জাহাঙ্গীর, আকবর হুম, মানে শাহজাহান তারা হ্যাঁ, ডিফারেন্ট। এর আগে পাঠানরাও ডিফারেন্ট। হুম, আমি বরং ইদানিং জায়গায় হ্যাঁ, একটু আসি তাইলে আমার বুঝতে সুবিধা হবে। ধরেন আপনি এটা ঠিকই বলছেন যে মানে মুসলমানদের রাষ্ট্র পরিচালনা এবং তার মধ্যে অন্য ধর্মের লোকেরা থাকা হ্যাঁ, না থাকা। আমরা যদি এই শতাব্দী যেই শতাব্দীটা চলে গেল সেই শতাব্দীতে আপনি যদি অটোমানদের মানে যারা হ্যাঁ, তুর্কদের পতনের হ্যাঁ, ক্ষেত্রে ইসলামিস্ট রাষ্ট্রগুলির এক ধরনের সরাসরি ইনভলভমেন্ট আছে। হ্যাঁ, সরাসরি ইনভলভমেন্ট যেই জন্য আমার তুর্কি ফ্রেন্ডরা কিন্তু আরবদের হেট করে লাইক এনিথিং। হ্যাঁ, বিকজ তারা ব্রিটেনের সাথে হাত মিলায়া হুম, এই রাষ্ট্রটা ভাঙার জন্য তারা একটি পার্টিসিপেশন করছে, যার জন্য ইসরায়েল নামক রাষ্ট্রটা সৃষ্টি হয়েছে, ইরাকের মতো একটা কৃত্রিম রাষ্ট্র সৃষ্টি হয়েছে। এখন আমারই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আবার আমি যদি আরেকটু সামনে আসি, এই সুদান সাউথ সুদানে যে মুসলমানদের মধ্যে অনেকটা মারা হলো বিভিন্ন ফেরকানিয়া, সৌদি আরব যে ইয়েমেনের কিছু মুসলমানদের মারা হয়েছে, আমরা সিরিয়াতে এই আধুনিক সিরিয়াতেও মানে তুর্কদের সাথে এটা লাগা ছাড়াও আধুনিক সিরিয়াতেও আমরা যে মুসলমানদের নিধন দেখছি মুসলমানদের মাধ্যমে। তাহলে এইটা একটা মনে হয় না যে আমরা যদি এই জিনিসগুলি ডিল না করি, আমরা যদি এই জিনিসগুলিরে ঠিক না করি, তাহলে আমরা একটা এরকমই একটা সময়ের দিকে আমরা হয়তো যাব। কারণ আজ হোক কাল হোক এমন তো হইতেই পারে যে আপনারা রাষ্ট্র ক্ষমতার মধ্যে আসবেন। তা এইটার ব্যাপারে মানে আপনারা না, ভাববেন কিনা হ্যাঁ, বা ভাবছেন না, কিনা মানে আমি অবশ্যই, অবশ্যই জানি এই না। বিষয়টা আমি মনে করি যেসব যেই ইতিহাসগুলি আসতেছে, যখনই প্রপার ওয়েতে হুম, কোথাও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে হুম, এবং সেটাকে সারা দুনিয়ার ইসলামিক স্কলাররা, আলেম সমাজ যখনই সেটাকে সমর্থন দিয়েছে, তো সেই ইসলামী রাষ্ট্রের মধ্যে আপনি কখনোই কোথাওই অমুসলিমদের প্রতি কোনো ধরনের অবিচার অথবা অমুসলিমদের তাদেরকে তাদের ভিটেমাটি, জায়গা জমি, দেশ ছাড়ার কোনো ইতিহাস আপনি খুঁজে পাবেন না। আমার মনে হয় এই হ্যাঁ, ব্যাপারটা আরেকটু আপনি হয়তো পরীক্ষা করে দেখতে পারেন। এরকম ঘটনা কিন্তু আসলে আছে। যাই হোক, আমি আপনার সাথে মানে এই তর্ক থেকে নদীকে থাকলে, ব্যাক এন্ড ফোর্থ থেকে ব্যাক এন্ড থাকলে ফোর্থ এটা গ্রহণযোগ্য আমি না। আমি আমি মনে করি অটোমান সাম্রাজ্যের মধ্যে এরকম বহু ঘটনা আছে। এখন অটোমানদেরকে আপনি যথেষ্ট মুসলমান বলবেন কিনা সেইটার একটা মানে না, অটোমানদেরকে আমরা যথেষ্ট না, পূর্ণ মুসলমানই বলি। আহ, ইসলামের ব্যাপারে আমাদের তাদের তাদের ইসলামের ব্যাপারে আমাদের আপত্তি এই নাই। এই হ্যাঁ, এই কেউ হারেম হারেম কোনো সহ কোনো তারপরে কোনো আছে যে ব্যক্তি কোনো ব্যক্তি সেখানে ব্যক্তিগতভাবে পরিপূর্ণ আদর্শ থেকে কিছুটা বিচ্যুত হয়ে থাকতে পারে। কিন্তু ওভারঅল সামগ্রিক সিস্টেমটা হুম, পতন যুগের হুম, ইসলামের মানে হুম। তারা অন্তত ধারণ করছে। ওকে, ঠিক আছে। আমরা একটু মুভ ফরওয়ার্ড করি। আমরা যদি আপনাকে আপনার রাজনৈতিক ভবিষ্যতের কথা হুম। জানতে চাই যে আপনি আসলে আপনার রাজনীতিটারে আপনি এখন কোন দিকে বেশি কনসেনট্রেট করতে চাচ্ছেন? যে এটা কি তরুণদের মধ্যে আপনি আরো বেশি পৌঁছাতে চান? আপনি কি সব ধর্মের, সব বর্ণের, সব লিঙ্গের মানুষের কাছে পৌঁছাতে চান? মানে আপনার স্ট্র্যাটেজিটা কি হবে আসলে? মানে এখন এই হুম। মুভ ফরওয়ার্ড এই নির্বাচন উত্তর আপনার রাজনীতিটার ক্ষেত্রে? আমাদের এখন বড় বিষয় হলো জুলাইটাকে, জুলাই স্পিরিটটা, হুম, যেই বৈশিষ্ট্য সহ জুলাই বিপ্লবটা হয়েছে, এই জুলাই বিপ্লবটাকে বাংলাদেশে বাস্তবায়ন করা এবং আমাদেরকে যতটা সর্বশ্রেণীর মানুষের কাছে আমরা নিজেদেরকে, আমাদের যদি ভুল ত্রুটি থেকে থাকে, সীমাবদ্ধতা থেকে থাকে, সেই বিষয়গুলিকে ওভারকাম করে আমরা জাতীয় নেতৃত্বে যাওয়ার জন্য আরও যতটা নিজেদেরকে মানুষের কাছে উপযোগী করে উপস্থাপন করা যায়, সেটাই হবে আমাদের স্ট্র্যাটেজি এখন। আমি একটু আন্তর্জাতিকভাবে আপনাকে একটা এটাই আমার প্রায় শেষ প্রশ্ন, শেষের দিকের প্রশ্ন। আমি যদি বলি যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটা লড়াইয়ের কথা আপনি বলেন সবসময়। আপনার বক্তৃতায় এটা অনেক আগে থেকে এটা ভারতীয় আধিপত্যবাদটা আসে। কিন্তু আপনি আবার এমিরেটস অফ আফগানিস্তানের কথাও এমিরেতে আফগানিস্তানের কথাও বলেন, যাদের সাথে আবার ভারতের খুব মানে খুবই সম্পর্ক বা একমাত্র ভালো সম্পর্ক মানে মোদি সাহেব তালেবান সরকারকে বন্ধু মনে করেন। মানে এটা এটাকে কিভাবে ডিল করা আসলে? মানে 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 সেখানে ভারতের প্রতি তো আলাদা আমাদের কোনো মানে নাই, অ্যালার্জি নাই। আচ্ছা, ভারত ইমারাতে ইসলামিয়ার উপরে কোনো হুম, আধিপত্য সৃষ্টি করার সুযোগ নাই ভারতের। আচ্ছা, সেখানে তারা সমপর্যায়ে ডিল করে। আচ্ছা, কিন্তু সেই পলিসিটা বাংলাদেশে এসে হুম, ভারতেরটা ঠিক থাকে না। আচ্ছা। ভারত যদি ইমারতকে যেভাবে ডিল করতেছে, হুম। বাংলাদেশকে যদি সেভাবে ডিল করে, তাহলে ভারত তো আমার উত্তম বন্ধু হতে পারে। সেটা কি আপনি মনে করেন যে এটা একটা মানে বাংলাদেশে এই আধিপত্যবাদটা স্পেসিফিকলি কোন দিকে আপনি বেশি ফিল করেন? মানে একটা তো আছে যে পলিটিক্যাল, ফিন্যান্সিয়াল, কালচারাল আপনার কোন দিকটা আপনার সবগুলোই হুম, পলিটিক্যাল, হুম, কালচারাল এবং ফিনান্সিয়াল, হুম, ৩টা হুম, অ্যাসপেক্ট থেকেই হুম, ভারতের এই যে মনোভাব যে এখানে ভারতের জন্য বড় একটা সমস্যা যেটা, হুম, সেটা হলো যে বাংলাদেশটা ঠিক ভারতের পেটের মধ্যে থেকে হুম, বাংলাদেশ তার আশেপাশের ভারতের হুম, অন্তর্গত যে প্রদেশগুলো আছে সবগুলো থেকে বাংলাদেশ আপনার সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, হুম, তারপরে লিভিং স্ট্যান্ডার্ড দিক থেকে বাংলাদেশ অনেক উন্নত হয়ে যাচ্ছে। এটা ভারতের জন্য খুব সমস্যা একটা। হুম, এই জন্য ভারত চায় না কোনোভাবেই
যে বাংলাদেশটা সেই পর্যায়ে উন্নত হোক, কারণ তাহলে সে তার প্রদেশগুলোকে সে অখণ্ড রাখতে পারবে না। এই জন্য ভারত বাংলাদেশের ব্যাপারে এই জাতীয় একটা পলিসি বরাবরই কিন্তু আমরা মেনটেন তো করে। দেখি যে বাংলাদেশের লোক ভারতে চিকিৎসা নিতে যাচ্ছেন, বাংলাদেশের লোক ভারতে কাজ করতে যাচ্ছেন, বা আমরা দেখি যে বাংলাদেশের মানুষ ভারতীয় কালচারের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট। সেটা হিন্দি সিনেমা হোক, হিন্দি সিরিয়াল হোক, বাংলার মানে নাটক বা এই জাতীয় জিনিসপত্র হোক, সেগুলোর ব্যাপারে খুব বেশি ডিপেন্ডেন্ট। আমরা তো উল্টা না, জিনিসটা দেখি। ডিপেন্ডেড এটা না। মানে খুব আসলে বেশি হলো দেখেন। সেটা হলো যে বাংলাদেশ তারা একটা আগ্রাসন চালায়। বাংলাদেশ সেখানে ভারতের মানুষ দেখেন, হ্যাঁ। আমি বলি দেখেন, আমার এই যে কনস্টিটিউয়েন্সি নির্বাচনের ক্ষেত্রে আমি এটা দৃষ্টান্ত দিই, উদাহরণ। আমার এই আসনে একটা প্রবলেম আছে, বড় ধরনের প্রবলেম, ঢাকা 13-তে। না, আমি সেটা বলি, সেটা হলো মাদকের একটা সাম্রাজ্য ওকে আছে। ওকে ওকে। এখন মাদকের সাম্রাজ্যকে যদি আমি উৎখাত করতে চাই, হুম। মাদকের বিরুদ্ধে আমাকে একটা অবস্থান নিতে হয়েছে, সমাজের স্বার্থে, এলাকার স্বার্থে, মানুষের স্বার্থে। হুম। কিন্তু মাদকের সাম্রাজ্যের সাথে এত বেশি মানুষ এটার সাথে জড়িত। সম্মানিত দর্শক, এই যে মামুনুল হক সাহেবের কথাগুলা শুনেছেন, উনি যে কথাগুলা বলেছে, ওনার কথাগুলা আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে সেটা দর্শক আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।